এই মুহূর্তে আমরা আরো কথা বলবো, জানবো, একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমরা সরাসরি যুক্ত হবো। আমাদের সঙ্গে প্রতিনিধি রুহুল রয়েছে মালদা থেকে। রুহুল, প্রথমেই জানতে চাইবো, চূড়ান্ত পর্ব বলা যেতে পারে আজ, চূড়ান্ত গণনা আজ, আর সেখানেই 8টা বেজে প্রায় 2 মিনিট, অর্থাৎ 2 মিনিট হয়ে গেল এই গণনা পর্ব শুরু হওয়ার। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপরে ইভিএম এর মাধ্যমে। এই মুহূর্তে মালদার কি পরিস্থিতি, মালদার সাধারণ মানুষ কি বলছেন, রাজনৈতিক দল কি বলছেন, গণনা পর্বের চূড়ান্ত পর্বে ঠিক কি আপডেট উঠে আসে রুহুল? একেবারে নিবেদিতা, গণনা কেন্দ্রের চূড়ান্ত পর্বে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি মালদা কলেজ যে রয়েছে সেই গণনা কেন্দ্রে, এবং এখানে মালদার জেলার 12টি বিধানসভা কেন্দ্রের 6টি বিধানসভা কেন্দ্রের কিন্তু প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে। এবং এই গণনা কেন্দ্রে সকাল থেকেই কিন্তু 6টা থেকে যারা কাউন্টিং এজেন্ট তারা লাইন করে আসতে শুরু করেছে, এবং তারা কিন্তু ইতিমধ্যে তারা ভেতরে ঢুকে গেছে, প্রবেশ করে গেছে, এবং পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালটের যে গণনা সেই কাজ কিন্তু শুরু হয়েছে। এবং তোমাকে বলবো সকাল থেকেই কিন্তু সুরক্ষা, যে নিরাপত্তা এবং যেভাবে কঠোরভাবে একদম তৈরি করা হয়েছে, 3টি ত্রিস্তরীয় নিরাপত্তা মালদার যে কলেজ সেখানে কিন্তু চোখে পড়া যাচ্ছে, যেখানে ড্রোনে কিন্তু নজরদারি চালানো হচ্ছে নির্বাচন কমিশনারের তরফে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, পুলিশ রয়েছে। এবং এই কিছুক্ষণ আগেই কিন্তু এটা যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এখানে, যে মালদা ইংলিশ বাজারের যে 52 নম্বর কেন্দ্রের প্রার্থী অম্লান ভাদুরী, তার কিন্তু ইলেকশন এজেন্ট, তিনি কিন্তু অভিযোগ করলেন যে স্ট্রং রুম এবং যে কাউন্টিং রুম, সেই দুটো রুমের যে প্রার্থীর লাইন এবং কাউন্টিং এজেন্টদের যে লাইন, সেই লাইন কিন্তু একই করা হয়েছে। তার ফলে স্ট্রং রুম খুলতে কোথাও কিন্তু একটা সমস্যা হবে। এবং তারপর তিনি কিন্তু অভিযোগ করেন, এবং তারপর সেখান থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়। এবং তারা অভিযোগ করেন যে স্ট্রং রুমে যাতে প্রার্থী এবং ইলেকশন এজেন্টদেরকে আলাদা লাইন করে প্রবেশ করালে তারপরেই কিন্তু এই ভোট গণনার যে কাজ সেটা কিন্তু শুরু হবে। এবং ইতিমধ্যে কিন্তু অভিযোগ জানানোর পর সেই কাজ কিন্তু শুরু করা হয়েছে, এবং ইলেকশন এজেন্ট এবং প্রার্থীদেরকে স্ট্রং রুমে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এবং সেখান থেকে স্ট্রং রুমে কিন্তু তারা যে দাবিটা করেছিলেন সেই দাবি কিন্তু তাদের মানা হয়েছে। নিবেদিতা, রুহুল, আরো তোমার থেকে জানতে চাইবো, ইতিমধ্যেই তুমি যেমনটা বললা, প্রার্থীরা তারা দাবি করছে স্ট্রং রুমে নিরাপত্তা নিয়ে, এবং আজ এই চূড়ান্ত পর্যায়ে বলা যেতে পারে গণনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রাজনৈতিকভাবে তারা নিজেদের এই আসন ক্ষমতা নিয়ে কতটা আশাবাদী, কি মতামত তারা জানাচ্ছেন? দেখো, ইতিমধ্যে আমরা দেখলাম মালদা জেলার মালতীপুর বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, এবং হাই ভোল্টেজ প্রার্থীর যে লড়াই সেখানে কিন্তু ছিল। কারণ একদিকে ছিল মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, অপরদিকে কিন্তু মালদা জেলার রাজ্যসভার সাংসদ ছিলেন কিন্তু মৌসুম বেনজির নূর, তিনি কিন্তু সেই কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে তাদের ভাগ্য নির্ধারণ এবং কে জিতবে, সবাই কিন্তু একটাই প্রশ্নের উত্তর দিচ্ছে, সকলেই কিন্তু আশাবাদী, এবং সকলেই বলছে যে আমরা মানুষের স্বতঃস্ফূর্ত ভোট পেয়েছি, এবং মানুষের ভোটের রায় আজকে যে ব্যালট বক্স খুলবে সেখানে কিন্তু প্রকাশ পাবে, এবং তারপরেই চূড়ান্ত হবে যে কে জিতবে কে হারবে। এই হার জিতের যে লড়াই, সেই লড়াইয়ের কিন্তু যে প্রথম পর্যায়ে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে মালদা কলেজে। নিবেদিতা, রুল, তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো, ইতিমধ্যেই নির্বাচন কমিশন তৎপরতা তাদের দেখা গেছে, এবং প্রথম পর্যায়ে নির্বাচন, দ্বিতীয় পর্যায়ে নির্বাচন, 2 দফায় বলা যেতে পারে বাংলায় যে রক্তক্ষয়ী পরিস্থিতি হয় সে পরিস্থিতি এবছর হয়নি, নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। কিন্তু রাজনৈতিক মহল থেকে একের পর এক সম্ভাবনা উঠে আসছে যে ভোটের সময় বা নির্বাচনের সময় কোনো রকম হিংসা হয়নি, কিন্তু ভোট পরবর্তী হিংসা হওয়ার একটি সম্ভাবনা উঠে আসছে। সেক্ষেত্রে কি মনে হয় আজকের এই গণনা পর্বের পর মালদার পরিস্থিতি ঠিক কি হতে পারে, এবং নির্বাচন কমিশন তারা কতটা তৎপর হবেন, তারা কতটা সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারবেন, এই প্রশ্ন যে উঠে আসছে, কি সম্ভাবনা করা যাচ্ছে? দেখো, একেবারে এই প্রশ্নের উত্তর সরাসরি তোমাকে আমি জানাতে চাইবো যে শান্তিপূর্ণ অবাধ যে নির্বাচন কমিশন করেছে, তার ফলে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে কিন্তু সাধুবাদ জানানো হয়েছে, ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে নির্বাচন কমিশনকে। তার পাশাপাশি গতকাল রাতে মালদার যিনি ডিএম রয়েছেন তিনি কিন্তু প্রেস কনফারেন্স করেছিলেন, এবং সাংবাদিক বৈঠকে তিনি কিন্তু বলেছিলেন যে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটের দিন সহযোগিতা করেছে নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে, সেইভাবেই কিন্তু এই গণনার পর মানুষ যাতে শান্তি শৃঙ্খলা এবং সমস্ত যে অশান্তি যে বাতাবরণ সেই দিক থেকে এড়িয়ে যায়, এবং সাধারণ মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে এই রায়কে মেনে নেয়, এই আবেদন কিন্তু তিনি
তিনি করেছেন এবং তার পাশাপাশি মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং তিনিও কিন্তু কড়া স্টেপ নিয়েছেন এবং সমস্ত থানাতে এবং পর্যাপ্ত পরিমাণে কেন্দ্র বাহিনী রয়েছে এখানে মালদা জেলায় এবং তার পাশাপাশি পুলিশ রয়েছে এবং সমস্ত পরিস্থিতি সামাল দিতে কিন্তু প্রস্তুত রয়েছে পুলিশ। কিন্তু পুলিশের তরফে এবং মালদা জেলা প্রশাসনের তরফে একটি আবেদন করা হয়েছে যে নির্বাচনের ফলাফল যাই হোক সমস্তটাই কিন্তু মানুষের স্বার্থে হয়েছে এবং মানুষ ভোট দিয়েছে। এবার যেখানে ভোটের পার্সেন্টেজ কথা বলছে, যেখানে মালদা জেলায় বিগত বিধানসভায় 80% মতো ভোট পোল হয়েছিল এবং এই বিধানসভায় 93-94 সংখ্যাটা প্রায় 12% বেশি এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানুষ যেভাবে সহযোগিতা করেছে নির্বাচন কমিশনকে, সেভাবে মানুষ কিন্তু এই রায়কে মেনে নিয়ে মানুষ যাতে প্রশাসনকে সহযোগিতা করে শান্তিপূর্ণ অবাধ যাতে এই ভোট যে গণনা সেটাতেও যাতে মানুষের সাই যাতে পাওয়া যায়, এই আবেদন কিন্তু রেখেছেন মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলার পুলিশ সুপার। তোমার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করবো। আমরা দেখেছিলাম গতকাল সাবিনা ইয়াসমিনের যে কাউন্টিং এজেন্ট তাকে এনআইএর নোটিশ দেওয়া হয় এসআইআর মামলায় যেভাবে বিক্ষোভ দেখা গিয়েছিল সেই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে, সেক্ষেত্রে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে সাবিনা ইয়াসমিনের তাহলে কাউন্টিং এজেন্ট পরিবর্তন করা হয়েছে নাকি তিনি এনআইএর নোটিশে সেখানে সরব হয়েছেন, এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে? দেখো, গতকাল এনআইএর যে নোটিশ দেওয়া হয়েছিল ইলেকশন এজেন্ট সাবিনা ইয়াসমিনের, সেই ক্ষেত্রে সাবিনা ইয়াসমিনের তরফে সাবিনা ইয়াসমিনের যারা উকিল ছিলেন অর্থাৎ অ্যাডভোকেট ছিলেন তারা কিন্তু একটা মেল মারফত এনআইএ কে কিন্তু তারা জানিয়েছেন যে আগামীকাল অর্থাৎ আজকে যে গণনা রয়েছে 4 তারিখ সোমবার, সেই গণনা কেন্দ্রে কিন্তু তার যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাবিনা ইয়াসমিন সাথে ইলেকশন এজেন্ট থাকা কিন্তু নির্বাচন কমিশনের গাইডলাইনের মোতাবেক তারা কিন্তু থাকতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে তার অ্যাডভোকেট তারা কিন্তু মেল করেছেন এনআইএ কে এবং এনআইএ এর তরফে এখনো পর্যন্ত কিন্তু কিছু জানা যায়নি, তবে তারা ইতিমধ্যেই কিন্তু এই গণনা কেন্দ্রে তারা এসে উপস্থিত হয়েছেন এবং তার ইলেকশন এজেন্ট তিনিও কিন্তু গণনা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন এবং গতকাল যে অভিযোগটা করেছিলেন সাবিনা ইয়াসমিন যে চক্রান্ত করা হচ্ছে কোথাও দাঁড়িয়ে এনআইএর তরফে যাতে গণনা কেন্দ্রে যাতে ইলেকশন এজেন্ট না পৌঁছাতে পারে, ইলেকশন এজেন্ট যাতে গণনা কেন্দ্রে স্ট্রং রুম না করে এবং কাউন্টিং যে ভেন্যু সেই ভেন্যুতে সমস্ত যে কাউন্টিং ঘর কক্ষ করা হয়েছে অর্থাৎ 12টি কক্ষতে কিন্তু কাউন্টিং হবে, সেই সমস্ত কক্ষতে একাই কিন্তু ইলেকশন এজেন্ট বা একা সাবিনা ইয়াসমিনের পক্ষে কিন্তু সম্ভব না, সেই কারণে কিন্তু তারা কিন্তু মেল মারফত জানিয়ে দিয়েছে এবং সেই মেলের এখনো তারা উত্তর পায়নি। যদিও আজকে দেখা গেছে মালদা পলিটেকনিক কলেজে সাবিনা ইয়াসমিন এবং তার ইলেকশন এজেন্ট তারা দুজনেই কিন্তু সশরীরে এসে উপস্থিত হয়েছেন। নিবেদিতা। বেশ রুহুল, ধন্যবাদ। আপাতত নজর রাখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছিলাম, মালদার দিকে আমরা নজর রাখছিলাম। সমগ্র ভোট গণনা বলা যেতে পারে আজ চূড়ান্ত দিন। আজকের দিনের অপেক্ষায় গোটা বঙ্গবাসী, শুধুমাত্র বঙ্গবাসী নয় দেশের রাজনীতির ক্ষেত্রেও কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ যে খবরের দিকে নজর রাখছিলাম, সমগ্র রাজ্যের ভোট গণনার দিন আজ, আর সেখানেই কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। ভোর থেকেই কাউন্টিং এজেন্টদের দীর্ঘ লাইন, কারণ আমরা জানি নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে কাউন্টিং এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হবে না, এমনটাই নির্বাচন কমিশনের গাইডলাইন। আর সেই গাইডলাইন মেনেই বলা যেতে পারে সকাল থেকে কাউন্টিং এজেন্টরা রাস্তার মাঝে, বলা যেতে পারে গণনা কেন্দ্রের বাইরে লম্বা লাইন রাস্তার উপরে তারা কিন্তু দিয়ে রেখেছেন, যাতে দ্রুত তাদের বিভিন্ন রকমের তাদেরকে তথ্য যাচাই করে, নথি যাচাই করে তাদের ভেতরে যাতে প্রবেশ করতে দেওয়া হয়, সেজন্যই বলা যেতে পারে দীর্ঘক্ষণ থেকে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন কাউন্টিং এজেন্টরা। আর এরই মাঝে আমরা নজর রাখছি হাই ভোল্টেজ প্রার্থীদের দিকে, যেখানে কামারহাটি থেকে মদন মিত্র তিনি প্রার্থী, হাই ভোল্টেজ প্রার্থী। এছাড়া একের পর এক গুরুত্বপূর্ণ প্রার্থীরা রয়েছেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবানীপুর, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই প্রার্থী, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষ থেকে তিনি প্রার্থী। হাই ভোল্টেজ প্রার্থীরা, হাই ভোল্টেজ প্রার্থীদের মধ্যে রয়েছে কলকাতা বন্দর থেকে ফিরাদ হাকিম, তৃণমূলের প্রার্থী তিনি। এরপরেই রয়েছে কলকাতা বন্দর থেকে রাকেশ সিং, বিজেপির প্রার্থী। একের পর এক প্রার্থী তালিকা তুলে ধরছি আমরা। হাই ভোল্টেজ প্রার্থীদের মধ্যে বালিগঞ্জ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূলের থেকে তিনি প্রার্থী। আর এরপরেই বালিগঞ্জ থেকে বিজেপির প্রার্থী শতরূপা। একদিকে যখন হাই ভোল্টেজ বিধানসভাগুলো রয়েছে, আর সেখানেই হাই ভোল্টেজ প্রার্থী রাসবিহারী থেকে দেবাশিস কুমার, তৃণমূলের প্রার্থী তিনি।